বন্ধুরা সলভ করব 125 পেজ। প্রথম প্রশ্ন, দ্য অক্টোবর সান ইন দ্য হিলস ইজ আনপ্লেজেন্ট, প্লেজেন্ট, হট, ডাল। কোনো অপশনই নেই। বইতে কি আছে দেখে নেওয়া যাক। দেখো, দ্য সান ইজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে সুস্বাদু, এখানে মনোরম, সুন্দর, প্লেজেন্ট। আচ্ছা, নেক্সট, এভরিডে কালামস মাদার কুকড মিলস ফর। কালামের মা রান্না করতো কাদের জন্য? এটার উত্তর হবে হার ফ্যামিলি অ্যান্ড আউটসাইডার্স, মানে পরিবারের লোক এবং তার বাইরের লোকের জন্য। পরে, মিসেস জোনস কেপ্ট হার পার্স অন দ্য ডে বেড। ডে বেডের উপরে রেখেছিল। তারপরেটি, দ্য জার অর্ডার টু কিল দ্য ব্রাদার অফ দ্য বিয়ার্ডেড ম্যান। আচ্ছা, তারপরে লিপ্রাসাইড মিন্স কোনটা হবে? বার্ক মানে ছাল, গাছের বাকলকে বলা হচ্ছে। তারপরেটি বন্ধুরা, দ্য বুলেট উন্ডস আর অন দ্য সাইড হবে বন্ধুরা, এটা উত্তর, মানে পাজরে লেখা আছে না, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তারপরে এটা শ্যাল আই কম্পেয়ার দি, এটার উত্তর হবে ডি80, অর্থাৎ সনেট নাম্বার 18। দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন কম্পোজড বাই কিটস। নেক্সট, দ্য এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ 5 ডেসিয়ান্টিনস, এটার উত্তর হবে 5 ডেসিয়ান্টিনস। তারপরে অক্সেন মিডোজ টাচ দ্য বার্চ উড। ডিউরিং স্লিপ লোমো মে ফিল দ্য পুল 20 টাইমস, 20 বার সে টান অনুভব করে ঘুমের সময়। খুবই গুরুত্বপূর্ণ, 20 টাইমস। তারপরেটি, চুবুকভ ইজ ইন হিজ 70s। এবারে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ এসএ কিউ। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ? খুব ভালো প্রশ্ন। কেন মেয়েটি ক্লান্ত হয়ে পড়েছিল? তাহলে আমরা লিখব, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রেটি ফেস। অর্থাৎ মানুষের থেকে শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে গেছিল যে তার একটি সুন্দর মুখ রয়েছে। নেক্সট, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক? ন্যারেটর কোন ভুলটি করে বসেছিল? তাহলে আমরা লিখব, দ্য ন্যারেটর মেড এ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল হোয়াট ইট লুকড আউটসাইড। অর্থাৎ বাইরেটা কেমন দেখতে, এই প্রশ্নটা সে করে ফেলেছিল। নেক্সট, হু ওয়ার দ্য পিপল ইউজ টু ওয়েট ফর কালামস ফাদার? কোন কোন লোকজন কালামের বাবার জন্য অপেক্ষা করতো? অ্যান্ড ফর হোয়াট, এবং কিসের জন্য অপেক্ষা করতো? তাহলে আমরা উত্তরটা লিখব, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স ইউজ টু ওয়েট ফর কালামস ফাদার বিকজ হি উড স্যাংটিফাই দ্য বাউলস অফ ওয়াটার which was carried home for invalids. Next, how far was the coconut grove from Kalam's house? কালামের বাড়ি থেকে বাগানের দূরত্বটা কত ছিল? তাহলে আমরা উত্তরটা লিখব, the coconut grove was about 4 miles from Kalam's house. About 4 miles, okay? আচ্ছা, পরেরটি, when did Mrs. Jones finally turn Roger loose? কখন মিসেস জোনস অবশেষে রজারকে ছেড়ে দিল? তাহলে আমরা উত্তরটা লিখব, মিসেস জোনস ফাইনালি টার্নড রজার লুজ হোয়েন শি অর্ডার্ড হিম টু গো টু দ্য সিঙ্ক অ্যান্ড ওয়াশ হিজ ফেস। অর্থাৎ সিঙ্কে গিয়ে তার মুখ ধোয়ার সময় তাকে ফাইনালি ছেড়ে দিল। নেক্সট, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করতেন? খুব ভালো প্রশ্ন। তাহলে আমরা লিখব, মিসেস জোনস ওয়ার্কড ইন আ হোটেল বিউটি শপ। তারপরে, ডেসক্রাইব দ্য হারমিট। হারমিটের বিবরণ দাও। হারমিটের বিবরণ মানে হারমিট কেমন দেখতে ছিল? তাহলে আমরা লিখব, দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য বিয়ার্ডেড মেন মেড টু দ্য জার? এটা ভুল আছে, ম্যান হবে। অর্থাৎ কোন প্রমিসটি ওই দাড়িওয়ালা লোকটি জারের কাছে করেছিল? কি প্রমিস করেছিল? তাহলে আমরা লিখব, দ্য বিয়ার্ডেড ম্যান মেড এ প্রমিস টু দ্য জার দ্যাট হি উড সার্ভ হিম অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড বিড হিজ সানস টু ডু দ্য সেম। বইতে যেমনভাবে আছে, শুধু ন্যারেশন চেঞ্জ করে দিতে হবে। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার? এই সমস্ত প্রশ্নগুলি বন্ধুরা তোমরা প্লে লিস্টে অলরেডি পেয়ে যাবে, যেখানে আমি সাজেশন হিসেবে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন এমসিকিউ এসিকিউগুলি পড়তে হবে। তোমরা ওইগুলোকে মিস করো না। টেস্ট পেপারে বিভিন্ন রকমভাবে থাকে, এগুলি যে আসবে এর কোনো মানে নেই। যেগুলো আসার মতো সেগুলো আমি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা দেখতে প্লিজ মিস করো না। আগে ওগুলি দেখবে, তারপরে এক্সট্রা দেখবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা লিখব, দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্থ কেভ? আর্থ কেভ মানে মাটির গহ্বর বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা লিখব, আর্থ কেভ মিনস দ্য গ্রাউন্ড ইন হুইচ দ্য ট্রি হোল্ডস ইটসেলফ ফার্মলি উইথ ইটস রুটস। অর্থাৎ সেই মাটিটাকে বোঝানো হয়েছে যার মধ্যে একটি গাছ নিজেকে শক্তভাবে ধরে রাখে
মূলের সাহায্যে। 3 নম্বর, ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট, কোথা থেকে পাতাগুলো গজিয়ে ওঠে? খুব সোজা উত্তর, দ্য লিভস স্প্রাউট ফ্রম দ্য লিপ্রাস হাইড অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের কুষ্ঠ রোগীর ন্যায় বাকল থেকে পাতাগুলো গজিয়ে ওঠে। নেক্সট, হাউ ওয়াজ দ্য বেড অফ দ্য সোলজার, তাহলে আমরা লিখবো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বেড অফ দ্য সোলজার ওয়াজ সান সক্ট, সূর্য স্নাত, সূর্যের আলোয় ভেজা। হুম ইজ সনেট নাম্বার 18 অ্যাড্রেস টু, সনেট নাম্বার 18 কার উদ্দেশ্যে লেখা হয়েছে? তাহলে আমরা লিখবো সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেস টু দ্য পোয়েটস ফ্রেন্ড মিস্টার WH। হোয়াট ডাজ ইটার্নাল লাইন্স স্ট্যান্ড ফর, ইটার্নাল বা শাশ্বত লাইন বলতে কিসের কথা বলা হয়েছে? তাহলে আমরা লিখবো ইটার্নাল লাইন্স স্ট্যান্ডস ফর দ্য পোয়েটস ভার্স বা সনেট, কবির কবিতা বা সনেটটিকে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য সামার্স লাক্সুরি স্টেটেড ইন দ্য সনেট, সামারের বিলাসিতা, গ্রীষ্মের বিলাসিতা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে আমরা লিখতে পারি সামার্স লাক্সুরি মিন্স দ্য প্লেজেন্ট ওয়েদার অফ সামার সিজন, এটাই হবে। নেক্সট, হি টেক্স দ্য লিড, সে লিড নেয়। হু ইজ স্টেটেড হিয়ার, কার কথা বলা হয়েছে এখানে? তাহলে শুধুমাত্র আমরা হুয়ের জায়গায় লিখব দ্য গ্রাস অপার ইজ স্টেটেড হিয়ার, গ্রাস অপারের কথা বলা হয়েছে। পরে বন্ধুরা আমরা আনসিন করব, তারপরে গ্রামার করব সবশেষে। প্রথম প্রশ্ন দেখো, ভিনসেন্ট অ্যারাইভড অ্যাট দ্য সিটি অফ প্যারিস ইন 1868, আমরা দেখে নেবো এটা ট্রু না ফলস। দেখো, ইন স্প্রিং 1886 ভিনসেন্ট অ্যারাইভড ইন দ্য আর্ট ক্যাপিটাল অফ প্যারিস, তাহলে সালটা কি আছে এখানে? 1886, আর প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল 68, ফলে এটা ফলস। নেক্সট, থিও ওয়াজ দ্য ব্রাদার হু অলসো মুভড উইথ ভিনসেন্ট টু প্যারিস, বলছে থিও ছিলেন ভিনসেন্টের ভাই যে কিনা প্যারিসে তার সাথে গেছিল। দেখে নি গেছিল কিনা। প্রথম লাইনেই রয়েছে ইন স্প্রিং 1886 ভিনসেন্ট অ্যারাইভড ইন দ্য আর্ট ক্যাপিটাল অফ প্যারিস অ্যান্ড মুভড ইন উইথ হিজ ব্রাদার থিও, এবং তার সাথে কে গেছিল? তার ভাই থিও। তাহলে এটা বন্ধুরা ট্রু, এটা ট্রু তাহলে। নেক্সট, ইন এপ্রিল ভিনসেন্ট অ্যালোন মুভড টু মন্টমাস্ট্রে, উচ্চারণটা মাস্টারও হতে পারে, যাই হোক এপ্রিল মাসে ভিনসেন্ট একা একা গেছিল মন্টমাস্ট্রে, দেখে নেব। দেখো, ইন জুন ভিনসেন্ট অ্যান্ড থিও মুভ টু দ্য ডিস্ট্রিক্ট অফ মন্টমাস্ট্রে, তাহলে প্রথমত এখানে জুন মাসের কথা বলা হয়েছে, আবার এখানে বলেছে ভিনসেন্ট এবং থিও দুজনেই গেছিল, আর ওখানে প্রশ্নে বলেছে একা এবং মাস্টার নামও আলাদা আছে, ফলে এটা ফলস। দেন ইট ইজ ফলস। ভিনসেন্ট ভ্যান গগ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ মডার্ন আর্ট, ভিনসেন্ট গগ মডার্ন আর্টের সঙ্গে জড়িত ছিলেন, দেখে নেব। এই জায়গাটায় দেখো, ভিনসেন্ট ভ্যান গগ অ্যান্ড হিজ লং ইয়ার্স অফ ট্রেনিং হেল্পড হিম টু এমার্জ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্টস ইন মডার্ন আর্ট, বুঝতে পারছো? তাহলে এটা ট্রু হবে। এবারে প্রশ্ন উত্তর, হোয়াট হেল্পড ভিনসেন্ট বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্ট ইন মডার্ন আর্ট, কোন জিনিসটা ভিনসেন্টকে হতে সাহায্য করেছিল মডার্ন আর্টের একজন অন্যতম বা গুরুত্বপূর্ণ আর্টিস্ট? তোমরা একেবারে এখান থেকে লিখে দেবে, দ্য মাস অফ ইমপ্রেশনস অফ দ্য সিটি অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টক অফ আর্ট হ্যাড ডিপ ইনফ্লুয়েন্স অন ভিনসেন্ট ভ্যান গগ অ্যান্ড হিজ লং ইয়ার্স অফ ট্রেনিং হেল্পড হিম টু ইমার্জ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্টস ইন মডার্ন আর্ট, চেঞ্জ করা তেমন কিছুই নেই। পরের প্রশ্ন, হোয়াট হ্যাড হ্যাপেন্ড অ্যাট কর্মন্স আর্ট স্কুল, কর্মন্ট আর্ট স্কুলে কি ঘটেছিল? এখানে লেখা আছে, হি ওয়েন্ট টু ফার্নান্ড কর্মন্স আর্ট স্কুল হোয়ার হি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হেনরি ডি বুলস অ্যান্ড লেটার ইমিলি বার্নার্ড হু রিমেইন্ড এ লাইফ লং ফ্রেন্ড। তাহলে আমরা উত্তরটা শুধু লিখব কিভাবে? তাহলে আমরা উত্তরটা লিখব, ইন কর্মন্স আর্ট স্কুল ভ্যান গগ বিকেম অ্যাকোয়েন্টেড উইথ হেনরি ডি বুলস, হেনরি ডি বুলসের সঙ্গে পরিচিত হন, অ্যান্ড লেটার ইমিলি বার্নার্ড, পরবর্তীতে ইমিলি বার্নার্ডের সঙ্গে পরিচিত হন, হু রিমেইন্ড এ লাইফ লং ফ্রেন্ড। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ ভিনসেন্টস ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ইমপ্রেশনিস্টস, ইমপ্রেশনিস্টদের সাথে ভিনসেন্টের পরিচিতি হওয়ায় কি ফল হয়েছিল? দেখো, এখানে বলেছে ভিনসেন্ট মেড দ্য ইমপ্রেশনিস্টস হুম হি লার্ন টু অ্যাপ্রিসিয়েট গ্র্যাজুয়ালি। আচ্ছা, এখান থেকে আমরা উত্তরটা লিখব ভিনসেন্ট মেড ফ্রেন্ডস উইথ পল গ্যাগুইন পেইন্টিং উইথ হিম ইন ওপেন এয়ার, দ্য মাস অফ ইমপ্রেশনস অফ দ্য সিটি অ্যান্ড দ্য কনস্ট্যান্ট টক অফ আর্ট হ্যাড ডিপ ইনফ্লুয়েন্স অন ভিনসেন্ট ভ্যান গগ অ্যান্ড, পুরোটা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি গ্রামারে। প্রথমে কি ন্যারেশন আছে, উই উইল সুন রিচ ইউর স্টেশন, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাব, আমি বললাম। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই সেইড থাকলে সেইড বসে, এটা শুধু আগে আসবে, আই সেইড আর কমা উঠে দ্যাট বসে, আমি বললাম যে
কি বললাম যে আমরা আপনার স্টেশনে পৌঁছে যাব, এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, যেহেতু কথাটা আমিই বলেছি তাহলে আই থেকে আমরাই হবে, এখানে আর চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এরপরে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের এদিকের ভার্বও পাস্ট করতে হবে। তাহলে উইলের পাস্ট ফর্ম কি বন্ধুরা? অবশ্যই তোমরা জানো, উড। তাহলে আই সেড দ্যাট উই উড সুন রিচ, আমরা শীঘ্রই পৌঁছে যাব আপনার স্টেশনে। আপনার স্টেশন মানে কার স্টেশন? ওই মেয়েটার স্টেশন আমরা বলতে পারি হার স্টেশন, হার স্টেশন, ব্যাস হয়ে গেল। 2 নম্বরটা দেখে নাও, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে কাপলটি তাকে ছাড়তে এসেছিল তারা সম্ভবত তার প্যারেন্টস ছিল। বলেছে স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্সেস। তাহলে আমাদের বুঝতে হবে আগে কি হয়েছিল। প্রথম সেন্টেন্সে তাহলে আমরা লিখব যে দ্য কাপল স হার অফ। প্রথমত কাপলটি তাকে বিদায় জানাতে এসেছিল বা ছাড়তে এসেছিল। এরপরে আমরা লিখব যে তারা ছিল সম্ভবত তার প্যারেন্টস। তাহলে 2 নম্বর সেন্টেন্সে কি হবে? দে ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস। বুঝতে পারলে? বলেছে যে কাপলটি তাকে ছাড়তে এসেছিল সম্ভবত তারা তার প্যারেন্টস ছিল। তাহলে প্রথমত হচ্ছে যে কাপলটি তাকে ছাড়তে এসেছিল, দ্য কাপল স হার অফ, আর তারা সম্ভবত তার প্যারেন্ট ছিল, আলাদা একটা সেন্টেন্স হয়ে গেল, দুটো সিম্পল সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, শি উড প্লেস আ ব্যানানা লিভ বিফোর মি, ভয়েস চেঞ্জ। তাহলে বন্ধুরা এখানে শি হচ্ছে সাবজেক্ট, প্লেস মানে রাখা, এটা হচ্ছে ভার্ব। কি রাখতো? এ ব্যানানা লিভ হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা। তাহলে প্রথমে অবজেক্টই সাবজেক্ট হয়, এ ব্যানানা লিভ, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, কিন্তু আমাদের এখানে যেহেতু মডেল ভার্ব আছে উড, উড থাকলে উড বি হবে, একটা বি যোগ হবে। তারপরে নর্মালি ভার্বের থার্ড ফর্ম বসে, প্লেস হচ্ছে ভার্ব, তাহলে তার থার্ড ফর্ম হচ্ছে প্লেসড। এ ব্যানানা লিভ উড বি প্লেসড, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হয়, সি থাকলে কি হবে? হার। তাহলে বিফোর মিটা কোথায় যাবে? বিফোর মিটা লাস্টে বসিয়ে দাও, বিফোর মি। তাহলে এ ব্যানানা লিভ উড বি প্লেসড বাই হার বিফোর মি, বা বাই হারটাকে লাস্টেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। পরেরটি সিম্পল সেন্টেন্স করতে দিয়েছে, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং। হারমিট জারের কথা শুনলো কিন্তু কোনো উত্তর দিল না। দেখো কিন্তু দিয়ে যোগ করা আছে, বাট দিয়ে। যখন বলবে সিম্পল সেন্টেন্স করো তখন আমরা লিখব ইন স্পাইট অফ। প্রথমেই লিখব ইন স্পাইট অফ, এটার বাংলা হচ্ছে সত্ত্বেও। তাহলে কি হবে? ইন স্পাইট অফ লিসেনিং, আইএনজি যোগ হবে, ইন স্পাইট অফ লিসেনিং, সরি এটা লিসেনিং, ইন স্পাইট অফ লিসেনিং টু দ্য জার, মানে জারের কথা শোনা সত্ত্বেও সে কোনো উত্তর দিল না। তাহলে ইন স্পাইট অফ লিসনিং টু দ্য জার, কে উত্তর দিল না? দ্য হারমিট অ্যানসার্ড নাথিং, হারমিট কোনো কিছুই উত্তর দিল না। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু শুধু সিম্পল নয়, কমপ্লেক্সও আসতে পারে। যদি কমপ্লেক্স আসে তাহলে শুধু আমরা করব কি, দৌ কথাটা ইউজ করবো। দৌ দ্য হারমিট লিসেন টু দ্য জার হি অ্যানসার্ড নাথিং, বারটা উঠে যাবে। তারপরে একটি গ্রামার, আই ডোন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার। আমি জানতাম না এখানে কেউ আছে, করতে হবে হ্যাঁবাচক, অ্যাফার্মেটিভ। আমি জানতাম না মানে কি ছিলাম? আমি অজ্ঞ ছিলাম, মানে আমি আনঅ্যাওয়ার ছিলাম। তাহলে এটাকে করতে পারি আমরা, আই ডোন্ট নো মানে হচ্ছে আই অ্যাম আনঅ্যাওয়ার, মানে আমি অবগত নই, মানে আই অ্যাম আনঅ্যাওয়ার এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, ব্যাস। তাহলে আই ডোন্ট নোর পরিবর্তে আমরা লিখলাম আই অ্যাম আনঅ্যাওয়ার। নেক্সট ওয়ান খুব ইম্পর্টেন্ট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন। দেখতে পাচ্ছ মোস্ট আনহ্যাপি মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, করতে হবে পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় বন্ধুরা তোমাদের নো আদার কথাটা ইউজ করতে হবে। আমি সবচাইতে অসুখী মানুষ, মানে অন্য কোনো মানুষ আমার মতো এত অসুখী নয়। তাহলে অন্য কোনো মানুষ হচ্ছে নো আদার ম্যান, মেন করো না যেন, নো আদার ম্যান ইজ। এবার পজিটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। তাহলে মোস্ট আনহ্যাপির পজিটিভ ফর্ম হচ্ছে শুধু আনহ্যাপি, তাহলে আমরা লিখবো অ্যাজ আনহ্যাপি অ্যাজ, কার মতো? আই, হয়ে গেল। তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। তাহলে এটা হচ্ছে আসল স্ট্রাকচার পজিটিভের। অন্য কোনো মানুষ আমার মতো এত আনহ্যাপি নয়, তার মানে আমি সবচেয়ে আনহ্যাপি মানুষ। ওকে বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।